দেখা যায়। আচ্ছা, রিমোট অ্যাক্সেস দিও আমাকে। হুম হুম। ডান। ওকে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। আমাদের অ্যাকাউন্টে ঢোকার পর আমাদের এই মাই বিজনেসের নিচে হচ্ছে অর্ডার অপশনটা দেখা যায়। আচ্ছা, আমরা যখন কোনো একটা অর্ডার অপশনে আসি তখন আমরা আমাদের রানিং অর্ডারগুলো দেখতে পাই। আচ্ছা, ধরা যাক এই অ্যাকাউন্টে আমাদের 7টা রানিং অর্ডার চলতেছে, ঠিক আছে? আচ্ছা, একটু মিউট করে দাও সবাই। আচ্ছা, তাহলে একটা অর্ডারের ইন্টারফেস কেমন হয় আমরা একটু দেখি। তো এটা হচ্ছে, এগুলো সবগুলো ইন প্রোগ্রেসে আছে, কোনোটাই ডেলিভারি দেওয়া হয়নি, সবগুলোই অ্যাক্টিভ। আচ্ছা, আর এই ইন্টারফেসে প্রায়োরিটি বা অ্যাক্টিভ অর্ডারগুলো এখানে দেখা যায়। যদি কোনো অর্ডার লেট হয়ে যায়, অন টাইমে ডেলিভারি না করতে পারে, সেটা লেটে দেখা যায়। যেটা ডেলিভারি হয়েছে সেটা ডেলিভারিতে দেখা যাবে, ক্লায়েন্ট এখনো অ্যাকসেপ্ট করে নাই এরকম। আর যেগুলো অ্যাকসেপ্ট করে ফেলবে সেগুলো কমপ্লিটেডে দেখবো, আমরা যেটা দেখতেছি 600-র উপরে কমপ্লিট অর্ডার। আর যেগুলো ক্যান্সেল হয়ে গেছে এগুলা চলে যাবে ক্যান্সেল অপশনে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে অ্যাক্টিভ গিগগুলো আছে বা প্রায়োরিটি গিগগুলো আছে, আমরা এটার উপরে যদি ক্লিক করি আমরা আমাদের অর্ডার ইন্টারফেসটা দেখতে পারি। এখানে আমাদের প্রত্যেকটা অর্ডারের এগেইনস্টে একটা করে অর্ডার নাম্বার থাকে, হ্যাঁ? এই হচ্ছে অর্ডার নাম্বার, অর্থাৎ কোনো একটা প্রবলেম হইলে আমরা কাস্টমার সাপোর্টে এই অর্ডার আইডির এগেইনস্টে সাপোর্ট নিতে পারবো। এখানে অর্ডারের টোটাল প্রাইসিংটা দেখা যাচ্ছে $120, এবং অর্ডারটা ডেলিভারি করার জন্য এখনো 29 দিন 22 ঘন্টার মতো বাকি আছে। আচ্ছা, তো এই অ্যাকাউন্টে তো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করে, যার কারণে আসলে এত টাইম অ্যালাউ করতে পারছে বা এত টাইম নিয়ে কাজ করতেছে 30 দিন। তোমরা যারা ওয়েবে কাজ করবা, শপিফাই, ওয়ার্ডপ্রেস, এটা দেখা যাবে 3 দিন 4 দিন 7 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। সো এনিওয়ে, আমরা যখনই লাস্ট ক্লাসে দেখছিলাম কাস্টম অফার পাঠাইছি, তখন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমাদের দেখো এই যে এটা বুঝলাম না, টাইমার ঘুরতে থাকে। আচ্ছা, এটাই হচ্ছে সে টাইমারটা, অর্থাৎ আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ যখন অর্ডারটা আসবে তখন আমাদের একটা টাইমার ঝুলতে থাকবে, এই টাইমিং এর মধ্যে আমাদের কাজ ডেলিভারি করে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন এই অর্ডারটার অ্যাক্টিভিটিসের সেকশনে আমরা দেখব এখানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ক্লায়েন্ট জমা দেয়, পাশাপাশি আমরা ক্লায়েন্টের মেসেজগুলো রিপ্লাই আমরা এখানে করতে পারি, যেটা আমরা বলছি সবসময় ইনবক্সে করার জন্য। ইনবক্সে যাওয়ার জন্য দেখো ভিউ কনভারসেশন নামে একটা অপশন আছে। এটা যদি আমরা নতুন ট্যাবে ওপেন করি আমরা দেখব যে এই ক্লায়েন্টের সাথে আমি ইনবক্সে কথাবার্তা বলতেছি, আমাদের সেনসিটিভ কথাবার্তা বা আমার সাজেশন ম্যাক্সিমাম কথাবার্তায় তোমরা এইখানে বলবা। অর্ডার বক্সটাতে শুধুমাত্র অর্ডার রিলেটেড জিনিসপত্র নিয়ে কথা বলার জন্য। এখন এই অর্ডারটার ইন্টারফেসটা আমরা দেখলাম, তাই না? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরো এই কাজটা শেষ, ক্লায়েন্টের সাথে ইনবক্সে কথাবার্তা হবে, সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ ঠিক আছে তুমি এখন কাজটা অল ওকে ডেলিভারি করতে পারো, তখন আমরা অর্ডারটাকে ডেলিভারি করব। যদি ক্লায়েন্টের সাথে কথাবার্তা না বলে আমি ডেলিভারি করে ফেলি তাইলে কি হয়? ক্লায়েন্ট মডিফিকেশনে পাঠাবে। মডিফিকেশন মানে কি, কিছু প্রবলেম আছে এটা ঠিক করে আবার দাও। তুমি আবার ঠিক করে আবার ডেলিভারি দিলা, ক্লায়েন্টের আবার পছন্দ হয়নি, আবার রিভিশন খাইলা। তাহলে এই যে বারবার অর্ডারগুলোতে তুমি রিভিশন খাচ্ছ, এটা অ্যাকাউন্টের জন্য খারাপ, এবং এটাকে আমরা কনফ্লিক্ট ফ্রি অর্ডার বলতে পারি না। একটা কনফ্লিক্ট ফ্রি অর্ডার বলতে ক্লায়েন্টের ডেলিভারি দিছো, ক্লায়েন্ট ডাইরেক্ট অ্যাকসেপ্ট করে রেটিং রিভিউ দিয়ে দিছে, কোনো ধরনের রেজলিউশন সেন্টারে যাওয়া, টাইম এক্সটেন্ড করা, পার্শিয়াল রিফান্ড করা, বারবার মডিফিকেশন খাওয়া, এই কাজগুলা যদি হয় সেটা তোমার গিগের জন্য খারাপ। সুতরাং আমাদের যদি মনে হয় ক্লায়েন্টের কাজ 2 দিনের মতো সময় আছে, অন্তত পক্ষে তোমরা 24 ঘন্টা টাইম রাখবা যাতে ক্লায়েন্ট মডিফিকেশন রিকোয়েস্ট টিকোয়েস্ট দিতে পারে। কারণ ধরা যাক আমি এই যে 29 নাম্বার দিনে আমি ডেলিভারি করলাম এই কাজটা, তাহলে আমার হাতে আর 22 ঘন্টার মতো সময় থাকবে। কিন্তু যদি একদম লাস্ট আওয়ারে ডেলিভারি করি, অর্থাৎ 29 দিন 20 ঘন্টা শেষ, আর মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা আছে, তখন আমি ডেলিভার নাও বাটনে ক্লিক করে ডেলিভারি করলাম, তখন যদি ক্লায়েন্ট মডিফিকেশন দেয় তাইলে কি, লেট হয়ে গেল না অর্ডারটা? মডিফিকেশন দেওয়া মানে কি, আবার অর্ডারটা রানিং চলতেছে, তখন তোমার এখানে 0,0,0,0 আওয়ার দেখাবে এবং বড় করে লেখা থাকবে লেট। তাহলে লেট ডেলিভারি থেকে বাঁচার জন্য কি করতে হবে? অন্তত পক্ষে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় হাতে রেখে তারপরে ডেলিভারি করবো। অনেক সময় ক্লায়েন্ট ইনস্ট্যান্ট
পিসিতে নাও থাকতে পারে, সে একসেপ্ট করতে 2 দিন লাগাই দিল, হইতে পারে না? হ্যাঁ বা ভাই। 2 দিন পরে এসে মডিফিকেশন দিল, শেষ, আমি তো লেট তখন। যদিও আমাদের অপশন আছে এক্সটেন্ড করার টাইম, তারপরেও কিন্তু এটা ক্লায়েন্টের অর্ডার, মানে কনফ্লিক্ট ফ্রি অর্ডার হইল না। আচ্ছা, এখন লাস্ট মোমেন্টে আমার টাইম প্রায় শেষ, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এক্সটেন্ড করার জন্য। ফাইবার যেহেতু অপশন রাখছে, আমরা এটা অবশ্যই ব্যবহার করব। তো ধরো এই টাইমটা শেষ, প্রায় আরো আমার 2 থেকে 3 দিন লাগবে আমি বুঝতেছি। তখন আমরা কি করব, ক্লায়েন্টের সাথে ইনবক্সে বলবো, ভাইয়া আমার তো আসলে এই কাজটা আমি আসলে অন টাইমে ডেলিভারি হয়নি, আমার আসলে আরো, তুমি আরো কিছু মডিফিকেশন দিছো বা রিভিশন দিছো, আমার আরো 2 থেকে 3 দিন লাগবে। সো আমি তোমাকে একটা টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি সেটা প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। এটা করার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ক্লায়েন্ট যখন লাইনে থাকবে, ওর সাথে কথা হচ্ছে, তখনই তুমি বুঝতেছো এটা আসলে অন টাইমে হবে না আমার। তখন তুমি কি করবা, এক্সটেন্ড ডেলিভারি টাইম বাটনে ক্লিক করবা, এবং কয়দিন তোমার লাগতেছে এক্সট্রা, ধরো আমার আরো 3 দিন লাগবে, তো আমি 3 দিন সিলেক্ট করে জাস্ট এতটুকু লিখবা, আই নিড 3 more days টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তারপরে সেন্ড রিকোয়েস্ট করে দিবা। তখন কি হবে, তখন ক্লায়েন্ট ইনবক্সেই তোমার সাথে কথাবার্তা বলতেছে, ও তখন এই টাইম এক্সটেনশনের রিকোয়েস্টটা দেখতে পাবে, টাইমটা এক্সটেন্ড করে দিলে এই টাইমের সাথে ওই যে 2 দিন বা 3 দিন আমি নিলাম সেটা যোগ হয়ে যাবে। তাইলে এটা হইলো আমি কিভাবে অর্ডারটার টাইমটা এক্সটেন্ড করলাম। আচ্ছা, এবার আমাদের ভাইয়া ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করতে লেট করে তখন এক্সটেন্ড এর এটা? তাহলে লেট হয়ে যাবে অন টাইমের মধ্যে যদি তুমি না না অ্যাকসেপ্ট করো, বুঝো নাই? অনেক সময় ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে না ওই ক্ষেত্রে। এই জন্যই বললাম আমরা 24 ঘন্টা অন্তত পক্ষে টাইম হাতে রেখে তারপরে তুমি হচ্ছে ওই এক্সটেন্ডটা করবা। কারণ ক্লায়েন্ট ইনস্ট্যান্ট নাই থাকতে পারে, যে আমি বললাম লাস্ট 2 ঘন্টা যদি তুমি এক্সটেন্ড রিকোয়েস্ট দাও তাহলে কি হবে, ক্লায়েন্ট তো নাই অনলাইনে, ও আসতে 24 ঘন্টা লাগতেই পারে, 12 ঘন্টা 14 ঘন্টা লাগে, সে ঘুমাইতেছে, 12 ঘন্টা যাবে গা, শেষ। ওদিকে তোমার অ্যাকাউন্টে অর্ডারটা লেট হয়ে গেল। সুতরাং অবশ্যই এক্সটেন্ড ক্লায়েন্ট লাইভ যখন থাকবে তখন অন্তত পক্ষে বা 24 ঘন্টা হাতে রেখে তারপরে টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দিবা। লেট ডেলিভারি কখনোই করা যাবে না, আর লেট হয়ে গেলে অ্যাকাউন্টের গিগের র্যাঙ্কের জন্য খারাপ। এখন কুইক রেসপন্স এবং অটো রেসপন্স দুইটা জিনিস আমরা একটু দেখে নিই। ভাইয়া, হুম। ভাই ডেলিভারি দেওয়ার আগে ক্লায়েন্টকে যদি প্রিভিউ দেখানো দরকার হয় সেটা কিভাবে দেখাবো? এই যে ইনবক্সে বলবা, ভাই ওয়েবসাইটের লিঙ্ক হলে ওয়েবসাইটের লিঙ্ক দিবা, তারপরে লোগো যদি হয় তুমি ডাইরেক্ট এখানে ফাইল আপলোড করে তোমার লোগোটা দেখাবা, এখানে আপলোড করার অপশন আছে, ঠিক আছে? এছাড়াও তোমার যদি কোনো লিঙ্ক হয় লিঙ্ক দিবা, ফাইল হলে ফাইল আপলোড করে দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর ক্লায়েন্ট ও, দেখে টেকে চেক করে রিভিশন দিবে, সব এখানে ইনবক্সে করবা। রিভিশন টিভিশন যা লাগলো, মিটিং লাগলে মিটিং করলা, মেসেজের মধ্যে রিভিশন হলে মেসেজের রিভিশন দিলা, ধরো এটা লোগো বানাতে দিয়েছে সব ঠিক আছে, তোমার লাল কালারটা একটু হালকা একটু অরেঞ্জ হলে মানে হালকা লাল হলে ভালো হতো, তো অতটুকু কাস্টমাইজ করে তুমি ওকে দিলা, তারপর সব ওকে জিজ্ঞাসা করবা এভরিথিং ইজ ওকে, ক্যান আই ডেলিভার নাও, ক্লায়েন্ট বলছে হ্যাঁ সব ঠিক আছে, ইউ ক্যান ডেলিভার, তখন গিয়ে আমি ডেলিভারিটা দিব। আচ্ছা, এখন আমাদের এখানে অটো রেসপন্স নামে একটা অপশন আছে, হ্যাঁ, সেট অটো রিপ্লাই। আর এটা হচ্ছে কুইক রেসপন্স, কুইক রেসপন্সটা লাস্ট ক্লাসে আমরা দেখছি না নাকি? জি ভাইয়া দেখছি। অর্থাৎ মনে করো তুমি কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছো, তুমি জানো তোমার সার্ভিসগুলো কি কি, ধরো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর একটা কাজ, তাহলে কিছু কমন কোয়েশ্চেন টোশ্চেন আমাদের থাকতে পারে, সেগুলো আমরা ক্রিয়েট এ কুইক রেসপন্স বাটনে ক্লিক করে সেট আপ করে নিতে পারি। তো যদি আমাদের ধরো ভাই নিচে ইউজার নেমের বিষয়টা অটোমেটিকলি কিভাবে হবে? এটা আমি বলতেছি, ধরো ধরো এখানে পিন, ধরো পিন্টারেস্টের সে কাজ করে, ঠিক আছে? তাহলে এখন পিন্টারেস্ট আসলে কি লাগবে, আই নিড পিন্টারেস্ট এক্সেস, মানে ক্লায়েন্টকে কিছু কমন কথাবার্তা বলি না, সেই কথাবার্তাগুলো এখানে সেট আপ করে রাখতে পারো। সো হোয়াট টাইপ অফ পোস্ট ইউ ওয়ান্ট ফর ইন্টারেস্ট ডু। আচ্ছা, এটার আগে আমি একটু দেখাই আসি 1 মিনিট, যেহেতু একটা ক্লায়েন্ট অর্ডার কমপ্লিট করছে একটা, রেটিং রিভিউটা কিভাবে দিতে হয় আমি একটু দেখাই দিই। ধরো নোটিফিকেশনে গেলাম, সো এখানে কোনো একটা ক্লায়েন্ট ফিডব্যাক দিয়ে দিছে। এখন কোনো একটা ক্লায়েন্টের কাজের যখন ফিডব্যাক দেয় তখন আমরা এরকম অপশন দেখতে পারি। এরপরে এই লেখাটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এটিকে অর্ডার দিছে না ফিডব্যাক দিছে, অর্ডারের নিচে আমরা যদি নামি, নিচে নামলাম, নিচে নামলাম,
তো আমাকে বলতেছে তুমি এই ক্লায়েন্টের রিভিউ দাও, বায়ার টিপ দিয়ে দিছে, দেখছো? ক্লায়েন্টকে রেটিং দেওয়া ছাড়া আমরা কখনো রেটিং রিভিউ দেখতে পারি না, মনে রাখবা। অর্থাৎ ক্লায়েন্টকে আমি একটা রেটিং দিলাম, একটা রিভিউ লিখতেছি, ব্যাস, ধরো এটুকুই লিখলাম। এই রেটিং বা রিভিউটা লেখার পর আমি যখন ওকে সেন্ড করবো, তারপর আমি আমার রেটিং রিভিউ দেখতে পাবো। কারণ আগেই যদি ক্লায়েন্টের রেটিং রিভিউ দেখি, ধরো ক্লায়েন্ট খারাপ একটা রেটিং দিছে, আমি তো ইচ্ছা করে ওকে খারাপ দিব, তাই না? এইটা যাতে না করতে পারে, সেজন্য ফাইবার সিস্টেম করছে কি, এটা তো দিলাম একটু আগে। মানে ফাইবার যেটা করছে, এরকম রেটিং রিভিউর অপশন রাখছে, তারপরে তুমি এই ক্লায়েন্টের রেটিং রিভিউ দেখতে পারবা। সবাই কি বুঝছো এটা? মানে আমরা রেটিং রিভিউ শেয়ার করার পর আমরা বায়ারের রেটিং এবং রিভিউ দেখতে পাই। এটা কিন্তু আগে দেখা যায় না। অর্ডার কমপ্লিটেড, এই যে দেখছো, আমরা দেখতেছি ক্লায়েন্ট 5 স্টার দিছে, কারণ এটা কখন দেখছি, আমি দেওয়ার পরে তারপর দেখাইছে ফাইবার। এইবার এই নোটিফিকেশনটাতে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে নামলেই আমরা দেখতে পাবো ক্লায়েন্ট খুব সুন্দর একটা থ্যাংক ইউ সো মাচ লিখে 5 স্টার 5 স্টার 5 স্টার দিয়ে একটা রেটিং বা রিভিউ দিয়ে দিছে। এবং আমি যদি আমার প্রোফাইলে যাই, তখন আমাদের ড্যাশবোর্ডে এই রেটিং রিভিউটা শো করবে, গিগের মধ্যেও শো করবে, প্রোফাইলেও শো করবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো এখন ড্যাশবোর্ডে নিয়ে আসছে। টাইম লাগবে আপডেট হতে, মোস্ট রিসেন্ট দিয়ে ফিল্টার করলে পাওয়া যাবে হয়তো। এই যে চলে আসছে। ওকে। তাহলে এভাবে আমরা ক্লায়েন্টদের রেটিং রিভিউগুলা দিতে পারি, দেখতে পারি, যেখানে ছিলাম। ভাইয়া একটা হুম। প্রশ্ন ছিল। হুম। রেটিং তো ভাইয়া এখন দিল, কিন্তু 6 আওয়ার্স এগো দেখায় কেন এরকম? ইনস্টা দিল তখন এরকম অনেক টাইম আগে দেখায়, যেমন 6 আওয়ার্স এগো লেখছে। এটা কি তোমারও হইতেছে? আমারও হয় এরকম স্যার। ফাইবার একটা বাগ হইতে পারে। মানে এখন দিছে, কিন্তু যখন চেক করতে যায় দেখা যায় কি 5 ঘন্টা আগে অথবা 3 ঘন্টা আগে অথবা 8 ঘন্টা আগে এরকম শো করে। গিগের মধ্যেও কি এরকম দেখায়? গিগের ভিতরে এরকম দেখায়? প্রোফাইলে গেলে তখন মানে দেখায় আর কি, যখন কি মানে রেটিং গুলো দেখি। এখন ওনার ক্ষেত্রে ওনাকে এখন রেটিং দিছে, কিন্তু 6 আওয়ার্স এগো দেখাচ্ছে এখানে, মানে 6 ঘন্টা আগে রেটিংটা দিচ্ছে এরকম দেখাচ্ছে। হুম, হলো বাগ। 6 আওয়ার্স আগে তো দেখাইতেছে। আচ্ছা, এটা ফাইবার একটা বাগ হইতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কুইক মেসেজ এবং অটো রিপ্লাই। কুইক মেসেজটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, আমি আবার একটু সামারি করে দিতেছি। একটা ক্লায়েন্টের সাথে যখন আমি কথাবার্তা বলতেছি, তখন এই ক্লায়েন্টের যে টাইপের কাজ আমার আসতেছে, আমি তো বুঝি আমার কোন গিকটা র্যাঙ্ক করতেছে, তাই না? যে গিকটা র্যাঙ্ক করতেছে সেই টাইপের কাজগুলোতে আমরা কি কি টাইপের কথাবার্তা হইতে পারে সেগুলো আমরা ইনবক্সে দিয়ে রাখবো। মেসেজে যাচ্ছি, মানে ইনবক্সে তুমি সেট করে রাখতে পারবা। সি অল ইনবক্সে গেলাম, এখানেই তো ছিল মনে হয়। 4 নম্বর ট্যাবটা ক্লিক করা যাচ্ছে না কেন? যে কোনো একটা মেসেজে গেলে এটা সেট করে নিতে পারবা। আচ্ছা, কুইক রেসপন্স সেট আপ করার পর ধরো কোনো একটা ক্লায়েন্ট যখন তোমার কাছে আসবে, তখন তুমি সেই রিলেটেড যে অপশনটা সেটা চুজ করলে দেখবা এই রিলেটেড কি কি কথাবার্তা আছে এগুলো অটোমেটিক্যালি চলে আসছে এবং ক্লায়েন্টের নাম অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কুইক রেসপন্স সেট আপ করে রাখতে পারবা, বাট এটা প্রত্যেকটা ক্লায়েন্ট অনুযায়ী, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা হয়, কখনো একবারে যা মেসেজ আছে সব পাঠাবা না, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে অটো রিপ্লাই। অটো রিপ্লাই জিনিসটা কি, ক্লায়েন্ট তুমি এখন অফলাইনে আসো, তুমি যদি অটো রিপ্লাইটা ইনেবল করে রাখো, তখন তুমি এরকম একটা মেসেজ সেট আপ করে রাখতে পারো, যেমন ও লিখছে কি, প্লিজ শো মি ইউর ওয়েবসাইট, ইউর কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, ঠিক আছে? তো এই অটো রিপ্লাইটা দেওয়ার সাথে, মানে অটো রিপ্লাইটা মানে ফেসবুকে যখন তোমরা কেউ পেজে মেসেজ করো, তখন অটোমেটিক্যালি একটা মেসেজ আসে না, যে ধরো কোডবেন বিড়িতে তুমি ঢুকলা, ঢুকার সাথে সাথে হাই হাই হাউ ক্যান আই হেল্প ইউ, এরকম একটা মেসেজ আসে না, এরকম আর কি। এটা অটোমেটিক্যালি কোনো একটা ক্লায়েন্ট মেসেজ করলে এটা চলে আসবে। আচ্ছা, এখন এই অটো রিপ্লাইয়ের ঝামেলাটা কি জানো? অটো রিপ্লাইটা করা মানে তুমি এরকম মনে করার কিছু নাই, একটা ক্লায়েন্টকে তুমি ওই যে একটা রেসপন্স টাইম থাকে না, 1 আওয়ার, সেই 1 আওয়ার রেসপন্স টাইম এই অটো রিপ্লাইতে কাউন্ট হয় না। অর্থাৎ আমি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, সেই ক্লায়েন্টটা
কাস্টম আমি যে মেসেজটা দিচ্ছি, এই অটো রিপ্লাই তো যাবে, অটো মেসেজ দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি যাবে। আর এটা যাক সমস্যা নাই, কিন্তু আমি প্রথম যে মেসেজটা মানে মানে কাস্টম লিখতেছি, হাই বা কি কি লাগবে তোমার, এটাই হচ্ছে ফার্স্ট মেসেজ, এটাই হচ্ছে তোমার রেসপন্স টাইম ডিফাইন করবে। অর্থাৎ তুমি ঘুমায় আসো, অটোমেটিক্যালি অটোমেটিক রিপ্লাই বা অটো রিপ্লাই চলে গেছে, এরপর তোমার আর খবর নেই, 8 ঘন্টা পর তুমি প্রথম মেসেজটা দিলা, তাহলে তোমার ওই অর্ডারের জন্য রেসপন্স টাইম হচ্ছে 8 আওয়ার্স, ঠিক আছে? তাইলে এই অটো রিপ্লাই বেসিক্যালি খুব বেশি যে ফ্রুটফুল বা লাভজনক তা না, জাস্ট এখানে কমন কিছু কোয়েশ্চেন সেট আপ করে রাখতে পারো, ক্লায়েন্টের কি লাগবে, এক্সেস লাগবে নাকি হচ্ছে যা যা লাগবে, এই জিনিসগুলো ধরো তুমি যে রিলেটেড সার্ভিস দিতেছো সেই রিলেটেড একটা অটো রিপ্লাই সেট করে রাখতে পারো। যেমন এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেহেতু ম্যানেজ করবে, প্লিজ ওয়েবসাইট শো করতে বলতেছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কি কি আছে, তারপর হচ্ছে আই উইল হ্যাভ এ প্ল্যান, কি কি প্ল্যান আছে সে শেয়ার করবো, তোমার সার্ভিসগুলো আমাকে জানাও, থ্যাংক ইউ দিয়ে ওর নাম দিয়ে দিছে। তাহলে কি হলো, এই জিনিসটা অটোমেটিক্যালি আমরা যখন কোনো একটা ক্লায়েন্ট মেসেজ আসবে তখন অটোমেটিক্যালি এই মেসেজটা চলে যাবে, দিস ইজ কল অটো রেসপন্স। এটা খুব বেশি বেনিফিট নেই, জাস্ট ক্লায়েন্টও দেখে বুঝে এটা অটো রেসপন্স। তুমি এটা আশায় 8 ঘন্টা ঘুমায় থাকলে, 10 ঘন্টা ঘুমায় থাকলে লাভ নাই। অর্থাৎ তোমার কাস্টম যে মেসেজটা তুমি দিচ্ছ প্রথম, সেটাই তোমার কাউন্ট হবে। আচ্ছা, এখন একটা ক্লায়েন্টের অর্ডার আমাদের ক্যান্সেল হইতেছে, অর্ডার ক্যান্সেলের আগে পার্শিয়াল রিফান্ড একটু দেখাই দিই। পার্শিয়াল রিফান্ড হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের কাজ তুমি করতেছো, এই ক্লায়েন্টের কাজ করার সময় কোনো একটা পার্শিয়াল পার্ট হইল না, এমন যদি কোনো অর্ডার থাকে যে তুমি পুরা কাজটা কমপ্লিট করতে পারো নাই, তাহলে কি তোমার আগে যেটা করতে হতো ক্যান্সেল করতে হইতো। অর্থাৎ আমার এই অর্ডারটা আমি কমপ্লিট করতে পারি নাই, সো বাদ, ক্যান্সেল, তাহলে পুরো টাকাটাই আমার চলে যেত। এখন যেটা ফাইবার একটা সিস্টেম করছে, আমাদের অর্ডার পার্শিয়ালি রিফান্ড করা যাবে। পার্শিয়ালি রিফান্ড করার নিয়ম হচ্ছে, এখানে দেখো রেজুলেশন সেন্টার নামে একটা অপশন আছে, এখানে আমরা যদি যাই, এখানে দুইটা অপশন দেখাইতে দেখতেছি, একটা হচ্ছে অফার এ পার্শিয়াল রিফান্ড এবং আস্ক বায়ার টু ক্যান্সেল দা অর্ডার। তাইলে এই পার্শিয়াল রিফান্ডের মাধ্যমে আমরা কিন্তু যদি কোনো ঝামেলা থাকে কোনো একটা ক্লায়েন্টের, আমরা পার্শিয়াল রিফান্ড দিয়ে অর্ডার ক্যান্সেলেশনটা বাঁচাতে পারতেছি, এটা কি বুঝছো? মানে আমি যদি ফুল রিফান্ড দিয়ে দিতাম, তাহলে কি হইতো, আমার পুরো টাকাটাই চলে যেত, অর্ডারটা ক্যান্সেল হয়ে যেত। কিন্তু এখন আমরা এই পার্শিয়াল রিফান্ডের মাধ্যমে কিছু একটা অ্যামাউন্ট ক্লায়েন্টকে আমি রিফান্ড করে দিতে পারতেছি। এবং পার্শিয়াল রিফান্ডের শর্ত দুইটা, এক হচ্ছে $50 উপরে অর্ডার হইতে হবে, দুই হচ্ছে 60%, আপ টু 60% পার্শিয়াল রিফান্ড করতে পারবা। ধরো এই ক্লায়েন্টের অর্ধেক কাজ করতে পারছো, অর্ধেক কাজ পারো নাই, এটা $120 একটা অর্ডার, যেহেতু 50-এর উপরে অর্ডার পার্শিয়াল রিফান্ড করতে পারবা, এই জন্য এই অপশনটা দেখাচ্ছে। যদি তোমাদের অর্ডারটা $50 নিচে হয় এই অপশনটা পাবা না, এক। নাম্বার টু, এবার আমি অফারে পার্শিয়াল রিফান্ড বাটনে ক্লিক করলাম, এখন বলতেছে তুমি পার্শিয়াল রিফান্ড করতে পারবা $5 থেকে $72, মানে ওই যে 60%, ওই যে উপরে লিখে দিচ্ছে দেখো 60%, আপ টু 60%। এন্ড ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয়েছে, ভাইয়া প্লিজ আমাকে খারাপ রেটিং রিভিউ দিও না, আমি তোমাকে 50 মানে অর্ধেক টাকা রিফান্ড করে দিতেছি, 50% রিফান্ড মানে $120 অর্ধেক টাকা $60 দিয়ে দিলাম। সো জাস্ট এখানে লিখে দাও, আই এম আনএবল টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক, দ্যাটস ওয়াই অফারিং ইউ পার্শিয়াল রিফান্ড। এটা ইনবক্সে আগে কথা বলে নিবা, ঠিক আছে? তো ব্যাস এতটুকু মেসেজ দিয়ে ক্লায়েন্টকে যখন এটা পাঠাই দিবা, ক্লায়েন্ট রিজনটা কিছু একটা হ্যাঁ, ইনবক্সে কি রেটিং এর কথা বলা যায়? রিডিং রিভিউ ইনবক্সে বলা যায় না, আমি এটা শেয়ার করবো একটু পরেই। আচ্ছা, তো আমরা এটা সেন্ড করে দিলাম অফারটা, ঠিক আছে? তাহলে কি হলো, আমরা পার্শিয়াল রিফান্ডটা দেখে ফেললাম, $50 উপরে হইলে 60%, আপ টু 60% পর্যন্ত আমরা রিফান্ড করতে পারবো। আচ্ছা, আর অর্ডার ক্যান্সেলেশনও হইতে পারে, মানে ধরো একটা কাজ আমি করতে পারি নাই, হ্যাঁ, একদমই হয় নাই, একটা ফিচার বেসড কাজ, ক্লায়েন্ট এতটাই অখুশি, খুব খারাপ রেটিং রিভিউ দিয়ে দিবে।
এখন ক্যান্সেলেশন হইতে পারে অনেক ধরনের। আমরা যখন কোনো একটা অর্ডার আমাদের কাছে আসে, তখন আমরা সেই অর্ডারটা ক্যান্সেল করতে পারি, সেটা কোনো সমস্যা না। কিন্তু ক্যান্সেলেশনটার রিজন থাকতে হবে, কার এন্ড থেকে ক্যান্সেল হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে থাকবো, কোনো একটা অর্ডার আমার কাজ কমপ্লিট হইতেছে না, ক্লায়েন্ট যদি তোমাকে ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠায়, ধরো এই অর্ডারের এগেনস্টে ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠাইলো, তোমার এই নিচের দিকে তুমি দেখবা এখানে একটা অপশন দেখাচ্ছে, বায়ার রিকোয়েস্টেড টু ক্যান্সেল দ্য অর্ডার। আচ্ছা, এই ক্যান্সেলেশনটা তুমি যদি একসেপ্ট করো, তাইলে কি হবে, বায়ার একটা অর্ডার টাকাটা রিফান্ড পেয়ে যাবে, এটা সমস্যা না। সমস্যা যেটা হচ্ছে, তোমার গিগটার র্যাঙ্ক হারাবে। নাম্বার টু হচ্ছে, র্যাঙ্ক হারাবে মানে কি, র্যাঙ্ক আগের মতো জায়গায় থাকবে না। নাম্বার টু হচ্ছে, তোমার অ্যাকাউন্টে একটা 1 স্টার রেটিং আসবে এবং লেখা থাকবে দিস সেলার ক্যান নট কমপ্লিট দ্য জব। তার মানে এটা খুব ডেঞ্জারাস। পরবর্তী ক্লায়েন্ট যদি এসে আমার প্রোফাইলে এই রিভিউটা দেখে, তখন কিন্তু ভালো হবে না, অর্ডার দিতে যাবে না। তো বায়ার ক্যান্সেল করলে একটু বায়ারকে ইনবক্সে বোঝানোর চেষ্টা করবা যে ঠিক আছে, তুমি ক্যান্সেল করতেছো, সমস্যা নেই, আমি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাচ্ছি। মানে তোমার এন্ড থেকে তুমি যখন পাঠাবা, তখন এই 1 স্টার রেটিংটা থাকে না প্রোফাইলে। তবে এইটা একটা ভায়োলেশন, এটা একটু মাথায় রেখো। কোনো ক্লায়েন্ট যদি কমপ্লেন করে যে আমি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছি, সে একসেপ্ট না করে নিজে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাইছে, তখন কিন্তু ফাইবার ঝামেলা করতে পারে, ঠিক আছে? এই জন্য বায়ার পাঠানোর আগেই তুমি বুঝতেছো তোমার দোষ, তুমি পারো নাই, ক্লায়েন্ট অখুশি, যাও গা রিজলিউশন সেন্টারে, রিজলিউশন সেন্টারে গিয়ে আক্স বায়ার টু ক্যান্সেল, আমি ক্যান্সেল পাঠাই দিলাম আগে ভাগে, শেষ। তুমি বুঝতেছো তুমি হয় নাই, পারে নাই, ঝুলাই রেখে লাভ নেই। তো তুমি এখানে লেখো যে আই ক্যান নট ডেলিভার, টেকনিক্যাল রিজনে আমি আসলে অন টাইমে ডেলিভার করতে পারিনি, আই এম, তোমার কাছে দোষ নিয়ে নিলা, আনএবল টু ডেলিভার দ্য ওয়ার্ক, শেষ। ঠিক আছে, সেন্ড করে দাও। তো আমরা যখন এটা সেন্ড করব, তখন কি হবে, ক্লায়েন্টের কাছে একটা রিকোয়েস্ট যাবে যে ক্যান্সেল করতে বলছে, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে ফেললে ক্লায়েন্টের টাকা পেয়ে যাবে। এটাতেও গিগের র্যাঙ্ক হারাবে বা তোমার গিগের জন্য ইফেক্ট পড়বে, বাট সুবিধা যেটা সেটা হচ্ছে 1 স্টার রেটিংটা অ্যাকাউন্টে থাকলো না। এই দুটো বুঝছো সবাই, বায়ার ক্যান্সেল আর আমার ক্যান্সেল। জি ভাইয়া বুঝছি। এখন দোষ বায়ারের, ক্লায়েন্ট ওয়েবসাইট নিছে, সুন্দরভাবে ওয়েবসাইট ওয়েবসাইট বানাইছে, কিন্তু পেমেন্ট করতেছে না, দুনিয়ার ঘুরাইতেছে, দুনিয়ার কথাবার্তা বলবে, ঘুরাবে, কিন্তু ঠিকই তার ওয়েবসাইটটা ইউজ করতেছে। মানে আমি উদাহরণ দিচ্ছি, টাকা দিতে চাচ্ছে না, তুমি বুঝে গেছো। তো তুমি তখন তোমার যে অর্ডার ড্যাশবোর্ডটা আছে, এই অর্ডার ড্যাশবোর্ড থেকে তুমি এই অর্ডার আইডিটা নিবা। এটা হচ্ছে তোমার রেফারেন্স অর্ডার নাম্বার, কোন গিগে প্রবলেম হইতেছে, মানে কোন অর্ডারের প্রবলেম হইতেছে সেটা। এটা দিলেই ফাইবার কাস্টমার সাপোর্ট সব পেয়ে যাবে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এই যে এটার নিচে এফএকিউ তে ক্লিক করলাম, সাপোর্টের নিচে, এরপরে তুমি দেখবা এফএকিউ তে যদি আমরা যাই, তখন কন্টাক্ট অর্ডারে একটা অপশন দেখা যাচ্ছে নিচের দিকে, কন্টাক্ট কন্টাক্ট সাপোর্ট। আচ্ছা, এই যে কন্টাক্ট আস, এটা হচ্ছে ফাইবারের সাপোর্ট। গেলাম এই ফাইবারের সাপোর্টে। আচ্ছা, এখানে আর্টিকেল দেখাইতেছে না, এত নতুন চ্যাটবট ইন্টিগ্রেট করছে। আচ্ছা, আচ্ছা, এখন মনে করো আমি লিখতেছি আই নিড টু ক্যান্সেল অ্যান অর্ডার। আচ্ছা, এটা আমি পাঠাচ্ছি না, কারণ আমি তো আসলে অর্ডার ক্যান্সেল করব না, হ্যাঁ। ফাইবার সাপোর্টে সবসময় যাওয়ার সময় সাবধান। ফাইবার সাপোর্ট থেকে অনেক কিছু ডিফাইন হয়। ধরো তোমার অ্যাকাউন্ট পুরো স্মুথলি চলতেছে, শুধু শুধু ফাইবার সাপোর্টে গেলা, ফাইবার সাপোর্ট চেক করতে গিয়ে তোমার একটা ভয়াবহ ভুল ধরে ফেললো, ঠিক আছে? সুতরাং সাপোর্টে যত কম যাওয়া যায়, তো এই জন্য আমি এখান থেকে আর আলাদাভাবে সাপোর্ট নিচ্ছি না এই অ্যাকাউন্ট থেকে, জাস্ট আমি সিস্টেমটা দেখাচ্ছি। আই নিড টু ক্যান্সেল অ্যান অর্ডার, তখন ওরা জিজ্ঞাসা করবে তোমার অর্ডার নাম্বারটা দাও, অর্ডার নাম্বারটা দিবা, ব্যাস, ওরা তোমাকে একটা সলিউশন দিয়ে দিবে, অথবা একটা সাপোর্ট টিকিট ওপেন করে দিবে, ঠিক আছে? এবার এই সাপোর্ট টিকিটটা ওপেন করার পর পর তুমি দেখবা তোমার এই যে নামের এখানে ক্লিক করার পর
সরি, এই যে মাই সাপোর্ট রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে, এইখানে গেলে তুমি তোমার সাপোর্ট টিকেট যেটা ওপেন হয়েছে এইটা তুমি দেখতে পাবা। যেমন এখানে 1 মাস আগেও একটা সাপোর্ট নিছে। তো দেখো এই যে একটা আগের সাপোর্ট এটা। তো এখানে ও ওর এই যে বটে ফার্স্টে রিপ্লাই করছে, বটে রিপ্লাই করার পর 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 ও বলছে যে আমার একটা অর্ডার আইডি নিয়ে একটা প্রবলেম হচ্ছে, এই যে অর্ডার আইডিটা দিয়ে সে একটা সাপোর্ট নিছে, ঠিক আছে। এরপরে সাপোর্ট টিকিটটা ওপেন হওয়ার পর সে পুরা ব্যাপারটা বুঝায় বলছে, অর্ডার নাম্বারটাও দিছে, দেওয়ার পর স্ক্রিনশটগুলোও দিছে ক্লায়েন্টের, হ্যাঁ। আচ্ছা, এরপরে ফাইবারের সাপোর্টের লোকজন বলতেছে যে ঠিক আছে, থ্যাংক ইউ, আমি তোমার অর্ডারটা দেখছি, ঠিক আছে, দেয়ারফর আমি আচ্ছা ওয়েন হেড অ্যান্ড রিমুভ দিস ক্যান্সেল অর্ডার ফ্রম, আচ্ছা তার মানে অর্ডারের যে কমপ্লিশন রেশিও আছে, অর্ডারটা ক্যান্সেল হইলে আমার অর্ডারের কমপ্লিশন রেশিও, অর্ডার কয়টা কমপ্লিট করছি, যে বললাম না কমপ্লিশন রেশিও কি 10টার মধ্যে একটা অর্ডার ক্যান্সেল খাইছো, বাকি 9টা ঠিক আছে, তাহলে তোমার অর্ডার কমপ্লিশন রেট 90%। এখন তুমি ক্যান্সেল খাইতেছো, তোমার দোষ না, এটা ক্লায়েন্টের দোষ। তুমি কেন আসলে সাফার করবা, তাই না? এই জন্য সাপোর্টে গেছে। সাপোর্টে গিয়ে সে বলল যে আমার এরকম এরকম প্রবলেম, এবং ও বলতেছে যে ঠিক আছে তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও, এবং আমি দেখলাম রিভিউ করে যে ক্লায়েন্ট হ্যাজ নট প্রোভাইড দ্য রিকোয়ারমেন্ট, দেয় নেই, এই জন্য তুমি ক্যান্সেল করছো, ঠিক আছে সমস্যা নেই। এবং ও যেটা বলতেছে তোমার অর্ডারের কমপ্লিশন রেশিওতে ইফেক্ট পড়বে না, আমি এটা রিমুভ করে দিতেছি, ব্যাস এই সাপোর্টটা আমার দরকার, এরপরে তুমি ক্যান্সেল করে দাও। সবাই ক্লিয়ার? বুঝছো? মানে ভাই সাপোর্টটা নেওয়ার পরে ক্যান্সেল রিকোয়েস্ট ক্যান্সেল পাঠাবো? করবা, হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট নেওয়ার পর তারপর ক্যান্সেল রিকোয়েস্টটা দিবা। আর ভাই টাকা নিয়ে ঘোরাঘুরি করছে, ওইটার সলিউশনটা যে ওটা বললেন। সলিউশন এখানেই লিখবা, এবং ওরা কি বলে দেখবা। ওরা ও, যদি বলে যে ঠিক আছে আমি ক্লায়েন্টের কাছে একটা সাপোর্ট টিকেট ওপেন করছি, ক্লায়েন্ট যাতে এমন না করে, এরকম হইতে পারে। আবার বলতে পারে যে ঠিক আছে তুমি অর্ডারটা রিফান্ড করে দাও, অ্যাকাউন্টে কোনো হ্যাম্পার হবে না, ঠিক আছে। এখন সবসময় মনে রাখবা ফাইবার হচ্ছে অলওয়েজ বায়ার সেন্ট্রিক, কোনো কিছু হইলেই সে বায়ারকে রিফান্ড করে দেয়। সো তো এক্ষেত্রে বাঁচার কোনো ওয়ে নেই, কিন্তু তোমার অ্যাকাউন্টটাতে ইম্প্যাক্ট পড়লো না, ব্যাপারটা বুঝছো? মানে তুমি গিগের র্যাঙ্কও হারাইলো না, তোমার কমপ্লিশন রেশিও কমলো না, 1 স্টারও খাইলে না, এইটা হলো সুবিধা কাস্টমার সাপোর্টে যাওয়ার। কিন্তু যখন ফুল বায়ারের দোষ থাকবে তখনই কেবল সাপোর্টে যাবা। ভাই কতদিন পর্যন্ত ভাই রিভিউ দিতে পারে আফটার আসতেছি, ডেলিভারি? আমি একটু পরে যখন রিভিউতে আসবো, আসতেছি আমরা, ওকে ওকে। রিভিউ রিভিউ চেঞ্জিং এগুলো আসতেছি। সবাই কি বুঝছো এটা? আমরা একটা ক্লায়েন্টের পার্শিয়াল রিফান্ড দেখলাম, ক্যান্সেলেশন কিভাবে করব এই জিনিসগুলো দেখলাম, এর পাশাপাশি আচ্ছা, তাহলে ভাই আগে সাপোর্ট নিয়ে দেন ওরে দেন ক্যান্সেলেশন রিকোয়েস্টটা পাঠাবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তাইলে এই অর্ডারের ভিতরে জিনিসপত্র কিন্তু আমাদের শেষ। কোনো একটা অর্ডার যখন ডেলিভারি করতে হবে, ডেলিভার নাও বাটনে ক্লিক করলে তুমি অটোমেটিক্যালি রেসপন্স, কুইক রেসপন্স সেট আপ করে রাখতে পারবা। ধরো আমি অর্ডার ডেলিভারি করব, তো আমি অ্যাড নিউতে গিয়ে এটা আমি কাস্টম সেট আপ করে রাখতেছি, ডেলিভারি মেসেজ, হাই মাই টাস্ক আর ডান, প্লিজ এই করো, প্লিজ রিভিউ দ্য ওয়ার্ক অ্যান্ড লেট মি নো ইফ এনি চেঞ্জেস রিকোয়ার্ড বা নিডেড, ঠিক আছে। আই এম অলওয়েজ হ্যাপি টু হেল্প ইউ, মানে এখানে আমি খুব ভদ্র মানুষ ফাইবারকে দেখাই দিছি আসলে, বুঝছো? ব্যাস, এটা সেট আপ করে দিলা। ওকে, সেভ। এখন তুমি ধরো এই ক্লায়েন্টকে ডেলিভারি করবা, হ্যাঁ, ধরো ডেলিভারি করতে আসছে, এই মেসেজটা একবার সেট আপ করে রাখবা। স্যার ডেলিভার নাও বাটনে ক্লিক করবা, এবার দেখবা তোমার কুইক রেসপন্সের মধ্যে যে একটু আগে আমি যেটা ডেলিভারি মেসেজ দিয়ে রাখছি এটাতে ক্লিক করলাম, চলে আসছে। এখন তোমার কোনো লিঙ্ক টিঙ্ক যদি কিছু দেওয়া লাগে, ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে, ডকুমেন্ট হইতে পারে, এই জিনিসগুলো এভাবে দিয়ে দিতে পারো, যেমন এই যে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলা, ঠিক আছে। আচ্ছা, আর নাইলে ব্যাস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই ডেলিভারি করার সময় আমরা একটা স্যাম্পল ছবি আপলোড করে দিতে পারি। এবং এই ছবিটা আপলোড করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন একটা গিগে যাই, তখন সেই গিগে তোমরা নিশ্চয়ই দেখছো যে আমাদের মেইন যে ছবিগুলা আছে এর বাহিরেও কিন্তু দেখো আরো কিছু ছবি ক্লায়েন্টের রেটিং বা রিভিউ সহ দেখা যায়। মানে পিডিএফ টিডিএফ এগুলো বাদ দেওয়ার পর এই যে সে একটা ছবি আপলোড করছে, এখানে সে কিছু কাজ করছে, যেমন ফলোয়ার বাড়াইছে 5,000 থেকে 5,600 হয়েছে, বিফোর আফটার ছবি দিয়ে এটা আপলোড করছে। এই ডেলিভারি করার সময় যে ছবিটা আপলোড করবা
এটা যখন ক্লায়েন্ট একসেপ্ট করে রিভিউটা দিবে, তখনই সেটা তোমার গিগের ছবি হিসেবে যুক্ত হয়ে যাবে এবং নিচের দিকে ক্লায়েন্টের রিভিউটা দেখা যাচ্ছে। আরেকটা দেখি আসো, এই যে আবার যাই, এই যে আগে এতজন ছিল, এখন এতগুলা বাড়াইছে, ঠিক আছে, বিফোর আফটার। সবাই কি বুঝছো? মানে আমাদের, এই পিকচার গুলো আমরাই মেক করব। তোমরাই মেক করবা, রাইট? ধরো তুমি একটা ওয়েবসাইট বানাইছো, হ্যাঁ, তো তুমি এই কাজটা ডেলিভারি করবা। ডেলিভারি করার সময় তুমি তোমার যে ওয়েবসাইটটা আছে, মনে করো codebenview.com, এটা তুমি করছো, জাস্ট একটা সেকশন বা যে কোনো একটা ছবি নিয়ে নাও। ভাই, একটা সেকশনের ছবি নিবো নাকি ফুল পেজটা যে কোনো নিতাম পেজটার ওইটা ছবি নিব? নিলে চিকন হয়ে যাবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় বলি একটা সেকশনের ছবি নেওয়াই ভালো। তো ধরো এটা একটা ওয়েবসাইটের কাজের ডেলিভারি, আমি জাস্ট বোঝানোর জন্য ইয়া করতেছি। ক্যাপচারে গিয়ে আমি, ক্যাপচারে গিয়ে সিলেক্টেড এরিয়াতে গিয়ে বা লাইট শট যে কোনো একটা এক্সটেনশন দিয়ে একটা ছবি নিলাম। লোগো ডিজাইন হলে লোগো ডিজাইনের ছবি দিলা, বা অ্যাডে তুমি কত স্পেন্ড করছো সেটার ছবি দিতে পারো, ঠিক আছে? যে কোনো কিছু, আসলে কাজ রিলেটেড যে কোনো কিছু, যেটা পরবর্তী চিন্তা করবে এটা পরের ক্লায়েন্ট দেখলে খুশি হবে কিনা, এই ডিজাইন সুন্দর আছে, ফার্স্ট পরের ক্লায়েন্টটা দেখলে খুশি হবে। বা রিপোর্ট টাইপের, যেমন ও বিফোর আফটার ইয়া করে দিচ্ছে, তাহলে কি ও বুঝতে পারবে ক্লায়েন্ট যে ফলোয়ার বাড়াইছে এত, ঠিক আছে, এরকম আর কি। যাক, এটা ডাউনলোড করে নিলাম, মনে করো এটা হচ্ছে আমাদের কিছু একটা। এবার আমরা এটা ডেলিভারি করতে যাচ্ছি। এবার এই যে আপলোড ওয়ার্কে গিয়ে আমরা ছবিটা আপলোড করে দিলাম। সহজ না কঠিন বলো? ভাই, ওয়েব ডেভেলপার হিসেবে কি ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে হবে আমাদের ডেলিভারি এটা এখানে? আসলে ইনবক্সে তো আমি সব দিয়েই ফাইনাল করে আসছি, এটা জাস্ট ফর্মালিটি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানে জাস্ট আমি জাস্ট ফাইবারের কাছে দেখাই দিচ্ছি যে আমি ভালো, আমি বলছি আমি রিভিশন টিভিশন দিব, কোনো প্রবলেম থাকলে জানাইতে বলছি, ঠিক আছে? এখানে কোনো রেটিং রিভিউ কোনো কিছু লেখা যাবে না। আচ্ছা ভাই, এবার রিভিউ দ্য ওয়ার্ক। আসতেছে আমি, এইবার আমি অর্ডারটা ডেলিভারি করে দিব, বুঝছো ডেলিভারি ব্যাপারটা? ডেলিভারিতে কিভাবে আমি মেসেজ সেট আপ করে রাখতে পারি, এটা রাখলে রাখবা, না রাখলে নাই, জাস্ট আমি দেখালাম একটা অপশন আছে, এখানে তুমি যে কোনো কিছুই লিখতে পারো। এরপরে একটা কাজ অ্যাটাচ করে আমি ডেলিভারি করব, ঠিক আছে? তার আগে ক্লায়েন্টকে আমরা যখন কোনো একটা কাজ শেষ হবে, তখন আমরা ইনবক্সে আসলে রেটিং বা রিভিউ এগুলা চাইতে পারি না। তাইলে আমরা কি চাইতে পারি? আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে কাজটা হয়েছে, কেমন হয়েছে। ক্লায়েন্ট বললো ভালো হয়েছে, তারপরে ক্লায়েন্ট বললো না এখনো ঝামেলা আছে, ঠিক আছে? তারপরে আমি, এখানে সে রিপ্লাই রিপ্লাই করছে, সরি, থ্যাঙ্কস এগেইন, নো প্রবলেম, আচ্ছা অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট অলসো স্যার। এটা হয়তো আগের ক্লায়েন্ট, এর জন্য সে হচ্ছে আলাদাভাবে রেটিং বা রিভিউ কিছু চায় না। So, আমরা জাস্ট যেটা বলতে পারি, সো আই এম এক্সপেক্টিং ইয়োর অনেস্ট অপিনিয়ন অ্যাবাউট মাই ওয়ার্ক। 5 স্টার রেটিং, রিভিউ, এই ওয়ার্ডগুলা কোনোভাবে মেসেজে লেখা যাবে না। এগুলো লিখলে ক্লায়েন্ট যদি এই মেসেজগুলোর এগেনস্টে রিপ্লাই করে ফাইবার সাপোর্টে, তোমার অ্যাকাউন্টে একটা ওয়ার্নিং চলে আসবে। সুতরাং কোনোভাবেই আমি ক্লায়েন্টকে রেটিং রিভিউ এই জিনিসগুলো লিখবো না। আমি জাস্ট কি বলতে পারি, আই এম এক্সপেক্টিং অ্যান অনেস্ট অপিনিয়ন অ্যাবাউট মাই ওয়ার্ক, দিস উইল হেল্প মাই অ্যাকাউন্ট টু গ্রো। শেষ। আচ্ছা, আর ডেলিভারি বক্সে তো রেটিং রিভিউ লিখবই না। এখন ক্লায়েন্টকে খুশি করার দায়িত্ব তোমার, এমনভাবে কাজ করবা যাতে ক্লায়েন্টের রেটিং রিভিউ কিছু বলার না লাগে, অটোমেটিক্যালি সে এমনিতেই সব কিছু তোমাকে ঠিকঠাক মতো দেয়, ঠিক আছে? আচ্ছা, ফাইবারে আমাদের আর্নিং এর ব্যাপার স্যাপারটা একটু দেখে আসি। আমাদের যখন অ্যাকাউন্টে আর্নিং চলে আসবে, তখন আমরা অ্যানালাইটিক্স অপশনে গিয়ে ওভারভিউ নামে একটা অপশনে চলে যাব। অ্যানালাইটিক্স থেকে ওভারভিউতে যখন যাব, তখন আমাদের টোটাল একটা আর্নিং এর ওভারভিউ দেখা যাবে। এখানে টিল ডেট পর্যন্ত কত ডলার আর্ন করছি এবং লাস্ট মান্থে কত ডলার আর্ন করছি, এই জিনিসগুলো দেখা যাবে। কতগুলো অর্ডার কমপ্লিট করছি, কত আমাদের এভারেজ সেলিং প্রাইস কত, তারপর হচ্ছে আমাদের অর্ডার ব্রেকডাউন কত, এই সমস্ত ইনফরমেশনগুলো আমি দেখতে পারি। এবং এখানে আমাদের লাস্ট 30 ডেজে কোন মাসে কত আর্ন করছি, এই জিনিসগুলোর ডাটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এখানকার ফিল্টার অপশন থেকে আমরা লাস্ট 3 মান্থস, লাস্ট ইয়ারে কত আর্ন করছি, এই জিনিসগুলোও আমরা ফিল্টার আউট করে দেখতে পারি।
এবং এই জানুয়ারি 27 তারিখে আমাদের কত ডলার আসছে সেল, কত ডলারের টিপস পাইছি, কত ক্যান্সেল হয়েছে, এই সমস্ত ডাটা আমি এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানকার সমস্ত ডাটা তোমরা পাবা না, 1 2 3 এগুলা ফাইবার সেলার প্লাস নামে, এই যে প্লাস প্লাস, যেগুলো প্লাস লেখা এগুলো হচ্ছে ফ্রিতে তোমরা দেখতে পাবা না। সেলার প্লাস নামে একটা সাবস্ক্রিপশন আছে যেটা আমি পরে দেখাবো, ওইটা যদি নাও তখন তুমি দেখতে পাবা, তার আগে এই ডাটা সবগুলা পাবা না। আচ্ছা, তাহলে আমাদের এই অ্যানালাইটিক্স থেকে আমরা আমাদের সমস্ত ডাটাগুলো দেখতে পাচ্ছি। নিচের যে অপশনগুলো দেখতেছো এগুলো তোমাদের প্রোফাইলে নাই, এগুলা সেলার প্লাস সাবস্ক্রিপশন যদি নাও তাইলে দেখতে পারবা, আর নাইলে দেখতে পারবা না। সেলার প্লাস এখন দরকার নেই, এটা যখন তোমরা লেভেল 2 পার করবা তখন নিতে পারো। আচ্ছা, ফাইবারের লেভেল ওভারভিউ যেটা তোমাদেরকে লাস্ট ক্লাসে আমরা দেখাইছি, একটা অ্যাকাউন্টে এই ধরো লেভেল 2 অ্যাকাউন্ট, সে টপ রেটেডে যাওয়ার জন্য তার সবগুলা পয়েন্টই ঠিক আছে, যেটা গত ক্লাসে আমরা দেখাইছিলাম, জাস্ট একটা পয়েন্টে আটকায় আছে, সেটা হচ্ছে প্রথমটা, সাকসেস স্কোর। তো সাকসেস স্কোর রিকোয়ার্ড কত, 9, ওর আছে 8। এই সাকসেস স্কোরটা বাড়লে ও টপ রেটেডের জন্য এলিজিবল, কিন্তু টপ রেটেড পাবে কিনা এটা শিওর না, কারণ টপ রেটেড হ্যান্ড পিকেন। লেভেল 1 লেভেল 2 রিকোয়ারমেন্ট ফিল আপ করলেই পেয়ে যাবা, কিন্তু টপ রেটেডের জন্য রিকোয়ারমেন্ট ফিল আপ করার পাশাপাশি তোমাদের হ্যান্ড পিকেন ওয়েট করতে হবে। যেমন $10,000 টার্গেট, ওর $45,000 হয়ে গেছে। ইউনিক ক্লায়েন্ট 20টা লাগে টপ রেটে যাওয়ার জন্য, ওর কিন্তু 300-র উপরে। অর্ডার লাগে 40টা, ওর কিন্তু 600-র উপরে। রেসপন্স রেট 100 লাগে, 100 আছে। রেটিং 5 লাগে, 5ই আছে। সাকসেস স্কোরটাতে আটকায় আছে, এটা হইলে এটা গ্রিন বা টিক হয়ে যেত, তখন তুমি এলিজিবল হয়ে গেলা টপ রেটের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার এবার এগুলো সেলার প্লাসের ফিচার। এবার এইখানে দেখো একটা আর্নিং অপশন দেখা যাচ্ছে বা কিছু ডলার অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আমাদের অ্যাকাউন্টে যখন এই ডলার সাইনে ক্লিক করব, আমাদের কারেন্ট ডলারগুলো দেখা যাবে। এই ডলারগুলো উইথড্র করতে হলে প্রথমবার তোমাদের অ্যাকাউন্টে $30 অ্যাভেলেবেল হইলে ফাইবারে তুমি ডলারগুলো উইথড্র করতে পারবা। পেওনিয়ারে নিতে পারবা, পেওনিয়ার থেকে তোমার ব্যাংকে নিতে পারবা। এই ডলার উইথড্রোর উপর আমার আর একটা ক্লাস আছে, সেটা সেদিন দেখাবো। এখন যেটা করব সেটা হচ্ছে এই আহ, আহ, ডলারগুলা কখন অ্যাভেলেবেল হইতেছে, কোন কাজের টাকা কবে পাইতেছি, এইগুলার একটা ডিটেইল রিপোর্ট নিচে দেখা যায়। যেমন আমাদের এই অর্ডারের টাকাটা ক্লিয়ার হয়ে গেছে $96, কোন ক্লায়েন্টের কাছ থেকে পাইছি, কয় তারিখে পাইছি, সব দেখাচ্ছে। এখানে কোনো একটা ক্লায়েন্টের কাজ আসতেছে, এই কাজটা শেষ হইছে $96, এইটা ক্লিয়ার হইতে আমার 6 দিন লাগবে। ফাইবার বলে দিতেছে কয়দিন, 6 দিন। অর্থাৎ 6 দিনের মধ্যে ডলারটা আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। অর্থাৎ যখনই কোনো একটা অর্ডার কমপ্লিট হচ্ছে, আমাদের 7 ডেজের একটা ম্যাক্সিমাম টাইম পিরিয়ড থাকে, সেই টাকাটা এই 7 দিন ফাইবার রেখে দেয় সিকিউরিটি মানি হিসাবে। অর্থাৎ যদি ক্লায়েন্ট চায় এই অর্ডারটাতে কোনো একটা প্রবলেম হয়েছে, টাকাটা রিফান্ড করে নিবে, এই জিনিসটা ফাইবার করতে পারে। এই জন্য একটা 6 ডেজের সিকিউরিটি রাখে। বেসিক্যালি এটা একটা বিশাল ইনভেস্ট, কিন্তু কোটি কোটি ডলার ফাইবারের ব্যাংকে 6 দিন 7 দিন যদি রাখে, চিন্তা করো, হিউজ একটা অ্যামাউন্ট, ওইখান থেকে ওরা রেভিনিউ জেনারেট করে, ঠিক আছে। তো যাই হোক, এটা 6 দিন লাগবে, 6 দিন পরে তোমার অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ যখনই কোনো একটা অর্ডার কমপ্লিট করবা, এটার সাথে সাথে তুমি টাকা পাবা না, এই টাকাটা ব্যালেন্সে জমা হইতে 6 ডেজের মতো টাইম নিবে, ঠিক আছে। এছাড়াও ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট নামে একটা অপশন আছে, তুমি যদি বিভিন্ন ব্যাংকে লোন নিতে চাও, যেমন আইএফআইসি, সিটি, এনআরবি, এরা তোমার অ্যাকাউন্টের যেই অ্যামাউন্টটা আর্নিং আছে রানিং ইয়ারে, 1 বছরে, আমি বলতেছি যে চুজ আর ডেট রেঞ্জ, আমি জানুয়ারি 2024 থেকে এখন পর্যন্ত, এখন জানুয়ারি চলতেছে, একটা স্টেটমেন্ট ডাউনলোড করলাম। এই স্টেটমেন্টে আমরা দেখব যে কত ডলার আমার এখানে আসছে গত 1 বছরে। একটু খেয়াল রাখো, লাস্ট 1 বছরে $9,000 মতো আসছে, মানে ধরলাম $10,000, 10 লাখ টাকা বা 12 লাখ টাকা। সো তুমি এই যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলোতে নতুন ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার কার্ডের এগেনস্টে তুমি এই স্টেটমেন্টটা দেখায়া
তুমি 12 লাখ টাকা লোন নিতে পারবা কোনো কিছু জামানত ছাড়াই। অর্থাৎ যেই অ্যামাউন্টটা লাস্ট 1 ইয়ারে আর্নিং হয়েছে সেই অ্যামাউন্টটাই তুমি কোনো ধরনের জামানত ছাড়া এই স্টেটমেন্ট দিয়ে লোন নিতে পারবে। এটা ভালো একটা জিনিস না? তুমি 10 লাখ টাকার একটা লোন নিতে গেলে তোমার বাড়ির কাগজ, এই কাগজ, সেই কাগজ, গাড়ির কাগজ, ফ্ল্যাটের কাগজ জমা রাখতে হয়। বাট তুমি তোমার আর্নিং এর এগেনস্টে লোন নিতে পারতো, সেটা কিন্তু রিসেন্ট একটা আপডেট, এটা মাথায় রেখো অনেকে। আচ্ছা, যদিও লোন টোন এই জিনিসগুলো থেকে যত দূরে থাকা যায় তত ভালো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছি ভাই যে প্রজেক্টটা যখন মানে ডেলিভার করব, প্রজেক্টটা কিভাবে দিব ওকে আর কি? আচ্ছা, এখন এটা কাজের উপর ডিপেন্ড করবে। যেমন ও সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার শুধু বাড়ায় বা বিভিন্ন ধরনের পোস্ট করে বা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ জিনিসগুলো শেয়ার করে, ও প্রতিদিন আপডেট জানাই দিতেছে, ভাই আজকে কিন্তু এই কটা পোস্ট গেছে, আজকে কিন্তু আপনার ফলোয়ার এতজন বাড়ছে। ক্লায়েন্টের টার্গেট ছিল 500 জন ফলোয়ার বাড়ানো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে। যখন ওই 500 ফলোয়ার বাড়াইছে, ক্লায়েন্টে বললাম ভাই চেক করো তো 500 ফলোয়ার বাড়ছে কিনা। ক্লায়েন্ট বললো হ্যাঁ ঠিক আছে। তাহলে ওর কি আর কিছু জমা দেওয়া লাগতেছে? ও জাস্ট ডেলিভারি করে দিবে, শেষ। তুমি ওয়েব ডিজাইনার, তোমাকে একটা ওয়েবসাইট বানাইতে দিছে, ধরো করবেন বিডি ওয়েবসাইটটার মতো। ক্লায়েন্টের ডোমেন হোস্টিং তোমাকে দিয়ে দিছে। তুমি এখন এই ফুল সাইটটা বানানোর পর ক্লায়েন্টের ওয়েবসাইটটা চেক করতে বললা। ক্লায়েন্ট বললো সব ঠিক আছে, এই ডিজাইন একটু চেঞ্জ করো। আবার ঠিকঠাক করে লিঙ্কটা দিলা ইনবক্সে, কিন্তু সব ঠিকঠাক হওয়ার পর ক্লায়েন্ট বলতেছে এবার ফ্যান্টাস্টিক হয়েছে, এবার তুমি ডেলিভারি করে দাও। ব্যাস ডেলিভারি করে দাও। আসলে কথাবার্তা সব ইনবক্সে হইতেছে, এখানে আলাদা কিছু যে জমা দিতে হবে এরকম কিছু না। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, পার্শিয়াল রিফান্ড গেল, ফেক রিভিউ, নিউ আপডেট। আচ্ছা, পেন্ডিং ক্লিয়ারেন্সের টাইমটা এখন বলে দিলাম। অর্থাৎ একটা যখন আগে 14 দিন ছিল, আগে 14 দিনের আগে রিলিজ হতো না, এখন অনেক ফাস্টার রিলিজ হচ্ছে 6 ডেজের মধ্যে। আপওয়ার্কে গেলে দেখবা এটা 5 ডেজের মধ্যে রিলিজ হচ্ছে। অর্ডারের মানে রেটিং সেলার প্লাস যারা নিচে তাদেরকে মনে হয় 7 দিনের তাদেরকে একটু মধ্যে, আর্লি আদারওয়াইজ 14 দিন মধ্যে, মনে হয়। 14 দিন, রাইট। তো যাই হোক, এই অ্যামাউন্টটা বিশাল একটা রেভিনিউ ফাইবারের জন্য। আচ্ছা, তো আমরা আমাদের ইন্টারফেসে দেখো আর কি কি বাকি আছে। এখানে আমাদের ডলারের যে অ্যাভেলেবেল যে জিনিসগুলা, কত আমি উইথড্র করতে পারবো, উইথড্র করার সময় আমি আমার পেপালে বা পেপাল তো নাই আমাদের, পেওনিয়ারে লিঙ্ক করা থাকলে পেওনিয়ারে চলে যাবে। আচ্ছা, আর হচ্ছে আমাদের এখান থেকে ক্যাশ অ্যাডভান্সও নেওয়া যায়। অর্থাৎ তুমি যদি ফাইবারে গেট ইউর ক্যাশ অ্যাডভান্স বাটনে ক্লিক করো, ধরো তোমার আর্নিং নেই কোনো মাসে, তখন তোমার প্রিভিয়াস হিস্টোরির উপরে ও তোমাকে ক্যাশ অ্যাডভান্স দেয়। অর্থাৎ তোমার অ্যাকাউন্টে মনে করো $200 ক্যাশ অ্যাডভান্স দিল, তখন তুমি এই $200 ক্যাশ অ্যাডভান্স তোমার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তুমি তোমার অ্যাকাউন্টে যে আর্নিং আসবে সেটা থেকে কেটে নিবে। এটা কি বুঝছো? জি ভাইয়া, ওই টাইমের মধ্যে যদি আর্নিং ওই পর্যন্ত না আসে? আচ্ছা, ওইটা হচ্ছে একটা পার্সেন্টেজ থাকবে, এতদিনের মধ্যে দিলে এত, এতদিনের মধ্যে দিলে এত, এতদিনের মধ্যে না যেতে পারলে এত, ঠিক আছে? ওই ও অনুযায়ী আচ্ছা, তোমাকে বুঝতে কাটতে পারছি। থাকবে, হ্যাঁ। এটাও লোন টাইপের মনে হয় ভাইয়া। লোন টাইপের, হ্যাঁ, ফাইবারই তোমাকে লোন দিচ্ছে যখন তোমার কাজ টাজ থাকতেছে না। এটা অ্যাকাউন্টে একটা ভালো স্টেজ হলে তখনই এই সুযোগ সুবিধাটা পাওয়া। এটা ভালোই, খারাপ না, এটা অনেকেই ইউটিলাইজ করে। আচ্ছা, এটা পেওনিয়ারও আছে। অর্থাৎ পেওনিয়ার থেকে তোমার যদি মোটামুটি রেগুলার বেসিস ডলার আর্নিং থাকে, ডলার ঢুকে আপওয়ার্ক থেকে বা ফাইবার থেকে, তখন পেওনিয়ারও এই ক্যাশ অ্যাডভান্সটা দিয়ে দেয়, হ্যাঁ। আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা আমি দেখাইলাম, এখানে তুমি তোমার ডেট রেঞ্জ ফিল্টার করে তুমি এই ডকুমেন্ট, অনেক কাজে লাগে এই ডকুমেন্ট ভাই। তোমার এই যে বিদেশে যাবা, তুমি বিদেশে অ্যাপ্লাই করতে গেলে তোমার আহ, এই মার্কেট প্লেস থেকে একটা ভালো আর্নিং আছে, দেখা গেছে ভালো দেশগুলোতে তোমার এটার একটা ভালো ভ্যালু আছে, ঠিক আছে। আচ্ছা, মেসেজ নোটিফিকেশন সব গেল। ড্যাশবোর্ডে তো দেখছি মাই বিজনেসের আন্ডারে আমাদের অর্ডারগুলো দেখা যায় এবং গিগগুলো দেখা যায়। আর এই যে ব্রিফ যদি থাকে, এটা এখনো তোমাদের আসবে না, ব্রিফ আরও পরে। অর্থাৎ ব্রিফগুলো তোমরা এইখানে দেখতে পারবা। আমাদের যে ফাইবারের এখানে গিয়ে এই ব্রিফ অপশনে যখনই আমরা চুজ করব, তখনই আমরা এই ব্রিফগুলো দেখতে পাবো, যেটাকে আমরা ম্যাচ বেস্ট ম্যাচ। ম্যাচ, হ্যাঁ, রাইট। এই বেস্ট ম্যাচের যে কাজগুলো এগুলো ভিউ করে যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলোতে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। যেগুলো রেসপন্স করে ফেলছো সেগুলো এই যে রেসপন্স সেন্টে চলে যাবে। আর যেগুলো রেসপন্স করো নাই বা ইনঅ্যাক্টিভ সেগুলো দেখা যাবে তোমার বেস্ট মানে ইউরো ম্যাচের অপশনে। এটা গেল, তারপরে গিগ গেল, প্রোফাইল গেল, আর্নিং তো দেখালাম, আর্নিংয়ে গেলাম। আর্নিংয়ে আমাদের এই প্রোফাইলের উপর ক্লিক করলেও আর্নিং দেখা যাবে, অথবা এই ড্যাশবোর্ডের এখান থেকে আর্নিংয়ে গেলেও আর্নিং দেখা যাবে। এখানে আমাদের টোটাল আর্নিংয়ের অ্যামাউন্টটা দেখাবে।
একটা মিনিট। আর্নিং এবং ক্লিয়ারেন্সটা দেখলাম। আচ্ছা, গ্রোথ এন্ড মার্কেটিং এর আন্ডারে এগুলো ম্যাক্সিমামই সেলার প্লাস বা ফাইবার অ্যাড, এগুলো এগুলো অলরেডি আমি মানে সেলার প্লাস একটু পরে দেখাই দিছি। লেভেলের ওভারভিউ একটু আগে আমরা দেখাইলাম। স্কেল ইউর বিজনেস এখানে তেমন কিছু নেই, ফাইবার লার্ন অলরেডি আমরা করে ফেলছি। আর কন্ট্যাক্টস অপশনে গেলে আমরা আমাদের বায়ারদের নামগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। গ্রোথ এন্ড মার্কেটিং এর কাজ শেষ। অ্যানালাইটিক্সে গেলে আমরা, ওভারভিউতে গেলে আমরা টোটাল ওভারভিউ আর কি, হ্যাঁ। এখানে ডেট রেঞ্জ ফিল্টার করে আমরা আমাদের বিভিন্ন ধরনের ওভারভিউগুলো দেখতে পারি। তারপর হচ্ছে রিপিট বিজনেসে, অর্থাৎ কোনো একটা ক্লায়েন্টকে আমি যদি, এটা আমি দেখাবো, সেলার প্লাসে একটা সুযোগ আছে। কোনো একটা ক্লায়েন্টকে আমি কত পার্সেন্ট আমার রিটার্নিং বায়ার, হ্যাঁ, রিপিট বিজনেস মানে ওর অ্যাকাউন্টের 90% ক্লায়েন্টই ওকে আবার অর্ডার করছে, রিপিটেড বায়ার বলি আমরা এটাকে, ঠিক আছে। এই রিপিট বিজনেসটা যার যত ভালো থাকবে তার অ্যাকাউন্টের গ্রোথটা তত ভালো হবে, ঠিক আছে। গিগের পারফরমেন্স এখানে, এগুলো কিন্তু সব সেলার প্লাসের সুবিধা, হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা দেখতে পারবা না, এই রিপিট বিজনেস পর্যন্ত দেখবা। আর এই যে গিগ পারফরমেন্স, এগুলো সেলার প্লাস, অর্ডার ব্রেকডাউন সেলার প্লাস, এগুলো সব সেলার প্লাসের ফিচার, একটু পরে দেখাবো সেলার প্লাস। তাইলে এতটুকু পর্যন্ত তোমরা দেখতে পাবা। এবং নিচের দিকে নামলে তোমার রিপিটেড বায়ার এবং রিপিটেড বায়ারের কত পার্সেন্ট আছে এবং রিপিটেড বায়ারের কাছ থেকে আর্নিং কত আছে এগুলো দেখতে পারবা। টপ রেটেড হওয়ার জন্য রিপিটেড বায়ার এবং ক্লায়েন্টের প্রাইভেট ফিডব্যাক সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? থ্যাংক ইউ মালিহা। আচ্ছা, এবার আমরা আমাদের স্ক্রিনে চলে আসি। ছোট্ট দুটো জিনিস বাকি আছে, আমরা একটু শেষ করে ফেলাই। আচ্ছা, তাহলে ক্যান্সেলের ব্যাপার স্যাপারগুলো আমরা দেখলাম, মিউচুয়াল ক্যান্সেল। এবার আমি একটু সামারি করে দিই যা যা দেখছি, হ্যাঁ, একদম পুরো ডকুমেন্ট আছে। এ দেখো, ফাইবারের কাস্টম অফার কেমনে তোমরা পাঠাবা, ফাইবারের অর্ডারের ড্যাশবোর্ডটা কেমন হয় দেখতে, ফাইবারের অর্ডারের ডেলিভারিটা কেমন হয়, ডেলিভারি করার সময় আমরা এরকম একটা মেসেজ দিয়ে রাখতে পারি। এর পাশাপাশি আমরা লেট ডেলিভারি থেকে কেমনে বাঁচবো, রিকোয়েস্ট করলাম টাইম এক্সটেনশনের, কুইক রেসপন্স, অটো রেসপন্স, দুইটাই দেখলাম। আর ফাস্ট ডেলিভারি করার ট্রাই করবো, এটা একটা খুব ভালো ইমপ্রেশন এনে দেয় অ্যাকাউন্টে। অর্ডারে বায়ার ক্যান্সেল এবং মিউচুয়াল ক্যান্সেল, মানে বায়ার ক্যান্সেল মানে বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, মিউচুয়াল মানে আমি পাঠাইছি। আরেকটা হচ্ছে কাস্টমার সাপোর্টের মাধ্যমে, যেটা আমরা সবসময় ক্লায়েন্টের দোষ থাকলে সেটা সেভাবেই করব। পার্শিয়াল রিফান্ডের ব্যাপারটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ফাইবারে ইন্ট্রো ভিডিও পোর্টফোলিও আমাদের আরো আগে থাকার কথা ছিল। এটা সবার ডান আশা করি, তাই না? আচ্ছা, এই যে এখানে যে ছবিটা দিছি ফেক ক্লায়েন্টে, এরকম এখন যেটা হতেছে, এই পোস্টে একটু পড়বা, ফেক ক্লায়েন্টরা এরকম নক করে তোমাদেরকে। আমার হোয়াটসঅ্যাপে অন্তত পক্ষে গতকালকে 3 জন মেসেজ করছে, আমি ওদের ক্লাসে বলে দিছি। দেখো, এভাবে স্ক্যান করতে বলতেছে এবং এখানে ইনবক্সে ফাইবার সাপোর্ট লেখা। ফাইবার সাপোর্ট কখনো তোমার ইনবক্সে এসে বলবে না ভেরিফাই করো, উপরে নোটিফিকেশন আসবে। সুতরাং এরকম কোনো স্ক্যানার স্ক্যানার দেখলে বুঝবা ঝামেলা আছে, বা কোনো লিঙ্ক যদি দেখো তখন বুঝবা ভেরিফাই করতে বলতেছে, এটা ঝামেলা, ঠিক আছে। ফাইবারের নতুন একটা আপডেট, নতুন আপডেটের মধ্যে নতুন একটা ফিচার আছে ফাইবার প্রফেশন। এইটাতে আমরা একটা স্টেজে যাওয়ার পর আমি এই ফাইবার প্রফেশন সেট আপ করতে পারবো। এটা পরে দেখাইতেছি। আর ফেক বায়ারের জিনিসটা খেয়াল রাখবা, আইডি ভেরিফিকেশনের জন্য, আইডি ভেরিফিকেশনের এই ভিডিওটা সবাই আশা করি দেখছো। তারপর আমি একটু বলে দিতেছি। এটা দেখাইছি একটু না, এটা দেখাইছি না, ওই যে আউট অফ মার্কেট প্লেস দিয়ে ভেরিফাই করাটা। না ভাইয়া। দেখিয়েছে। আচ্ছা, দেখাইছিলাম নাকি, দেখাইলাম? আচ্ছা, 4 মিনিট। ডিজিটাল সার্ভিস অ্যাক্ট অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নে একটা নতুন জিনিস ইম্পোজ করছে, যেটা হচ্ছে ফাইবার আইডি গুলো যদি ভেরিফাই না থাকে তাহলে আসলে ওরা সার্ভিস সেল করতে পারবে না, বা গিগ গুলো আসলে সেলারদের কাছে ভিজিবল থাকবে না। সো দ্যাট আমাদের যেটা করতে হবে, আইডিটা ভেরিফাই করতে হবে। এবং 2023-এর আগে যে, ভাইয়া একটা মেসেজ আসছে, অটো রিপ্লাইয়ের ব্যাপারটা চাইলে দেখা দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, শেয়ার করতে স্ক্রিন। হুম। এই যে জাস্ট মেসেজ ঢুকলো। ভাই দেখা যায় স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে, যাও ইনবক্সে যাও। ওই যে
আচ্ছা দেখো, এই ক্লায়েন্টটা কিন্তু প্রথম মেসেজটা করছে, মেসেজটা করার সাথে সাথে ওর কিন্তু একটা অটো রিপ্লাই চলে গেছে। তার মানে ও যেভাবে সেট আপ করছে, ও জানে ওর কোন গিগে নক আসতেছে। কারণ আমরা সবসময় বলছি বেস্ট সেলার একটা গিগ আর মাঝে মধ্যে সেকেন্ড বেস্ট সেলার একটা গিগ। তো বেস্ট সেলার গিগে যখনই নক আসবে, একটা কমন মেসেজ যেটা আসলে আমাদের সব ক্লায়েন্টের কাছ থেকে চাওয়া লাগতে পারে, এটাকে আমরা কমন মেসেজ বলি। তো কমন মেসেজটাই অটো রিপ্লাই আকারে সেট করে রাখলে দেখো, ও ধরো 10 মিনিটের জন্য খাইতে গেছে বা একটু কফি শপে গেছে, সামহাও মেসেজটা মিস হয়ে গেলেও এখানে কিন্তু রিকোয়ারমেন্ট যা যা লাগতে পারে এই জিনিসগুলো চাওয়া হয়ে গেছে। যখন মেসেজটা দেখছো এটা একটু মানে কাস্টম, এই রিকোয়ারমেন্টগুলো দেখে তারপরে রিপ্লাই করো। তাহলে অটো রিপ্লাই এটা একটা স্যাটিসফ্যাকশন, এবং ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই দিচ্ছে। ক্লায়েন্ট দেখলো তুমি নিজে হাতে যেটা লিখবা সেটা মেইন, এই মেসেজটার রিপ্লাইটা তোমার আহ, আমাদের যে অর্ডার রেসপন্সের যে টাইমটা আছে সেটাতে কোনো ইম্প্যাক্ট ফেলে না। সুতরাং হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, যতক্ষণ পর্যন্ত আমি ম্যানুয়ালি রিপ্লাই না দিব এখানে একটা ক্লক সাইন থাকবেই। ওই যে ভাইয়া দেখেন নামের পাশে একটা ক্লক সাইন, লেফটে ভাইয়া নামের পাশে, এই যে এইখানে, এই যে ভাইয়া, এই যে এই যে এই যে, এটা। ওকে, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হুম। এটা যখন আমি একটা রিপ্লাই করবো, আপনি একটা হাই লিখে দেন, তাইলে দেখবেন যে সাথে চলে যাবে। ক্লক রিপ্লাইটা চলে গেছে। আচ্ছা, এটা কি হুম। মোবাইলও দেখা যায় এখন? মোবাইলে আনরিড থাকে ভাইয়া, অ্যাপে আনরিড থাকে। বুঝছি বুঝছি। হুম। তার মানে বুঝছো, এইটা হচ্ছে একটা কাউন্টডাউন টাইমারের মতো। দেখো বাকিগুলোতে কিন্তু এরকম টাইমারটা নাই, এখানে টাইমারটা দেখাচ্ছে। তার মানে অটো রিপ্লাই মেসেজ করছে, তুমি রিপ্লাই করো, এটা তোমার বুঝাইতেছে, এবং 2 মিনিটের একটা টাইমার দিয়ে রাখছে, ঠিক আছে। তো আমরা যখন এখানে হাই লিখলাম তখনই কিন্তু এই যে টাইমারটা হ্যাঁ, চলে, চলে গেছে। ঠিক আছে। ওকে, তুমি রিপ্লাই করো ক্লায়েন্টকে। আশা করি ওকে ভাইয়া। অটোটা বুঝে গেছো। হুম। আচ্ছা, এইবার আমাদের আহ, এই একটা একটু দেখে ফেলি। এইটা আমরা বাঁচার জন্য আউটসাইড অফ ফাইবার দিয়ে ভেরিফাই করে ফেলাইছি, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা যখন রানিং হয়ে যাবে, অর্ডার কমপ্লিট মানে অর্ডার আসা শুরু হবে, তখন কিন্তু আমাদের অরিজিনাল এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে। একটু দেখে নাও। এই প্রসেসে ভেরিফিকেশন সবগুলো সেলারের অ্যাকাউন্টে করতে হবে, এবং আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। সো প্রসেসটা খুব ইজি। আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গেলে আমরা প্রথমে W9 যে ফর্মটা আছে, এটা আমি ইউএস পার্সন কিনা নো দিয়ে সেভ করব। তারপর নিচের দিকে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে গেলে আমরা আইডি ভেরিফাই করার অপশন পাবো। অথবা আমি পোস্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টুইটার নামে একটা লিঙ্ক দিছে ফাইবার, এবং এই টুইটার লিঙ্কে গেলে আমরা দেখবো দুইটা অপশন আসবে ভেরিফাই করার জন্য, বা এখান থেকে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করলে আমরা সেম জায়গায় চলে যাব। তো এই ভেরিফিকেশন প্রসেসে আমাদের যদি মনে হয় আমাদের ফাইবারটা হচ্ছে আমাদের মেইন জব, তাইলে আমরা প্রাইমারি জব হিসেবে সিলেক্ট করবো। আর যদি মনে হয় আমি আসলে পার্ট টাইমার হিসেবে ফাইবারের সময় দিচ্ছি, সেক্ষেত্রে আমি আউটসাইড অফ মাই প্রাইমারি জব অপশনটা চুজ করবো। আচ্ছা, আউটসাইড যদি আমরা চুজ করি, আমাদের আর কিচ্ছু করার দরকার নেই। আমরা যদি নেক্সটে যাই, আমরা দেখবো ইউ আর অল সেট, আর কিছুই যাবে না। আর যদি এটা আমার মেইন প্রফেশন হয়ে থাকে, সো এটা আসলে ওপেন, মানে যে আসলে প্রাইমারি জব হিসেবে সার্ভ করতে চাচ্ছি সে প্রাইমারি সিলেক্ট করব। আর যে মনে হচ্ছে আমি আসলে পার্ট টাইম হিসেবে কাজ করছি, মানে আমরা আউটসাইড কেন দিছি বলো তো? যাতে এখন আমার এনআইডি ভেরিফাই করা না লাগে, কারণ আমি জানি না আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে কিনা। ঠিক আছে, এখন যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিছুদিন পর অর্ডার টর্ডার যখন ঢোকা শুরু হবে, তখন আবার এই সেটিংস থেকে ভেরিফিকেশন অপশনে গিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে এই পার্ট টাইমটাকে আউটসাইড বাদ দিয়ে মেইন মেইন হিসেবে দিবা। মেইন হিসেবে দিলে কি হবে, আইডি কার্ড চাবে দেখো। ফাইবার পার্ট টাইমার, সেক্ষেত্রে আমি আউটসাইড চুজ করবো। আচ্ছা, আর প্রাইমারি হিসাবে যদি আমরা চুজ করি, আমরা যদি নেক্সট অপশনে যাই, আমাকে বলতেছে আমার বিজনেসটা কি রেজিস্টার্ড করা আছে কিনা। সো আমরা যেহেতু সবাই সিঙ্গেল সেলার, সো রেজিস্টার না করারই থাকার কথা। যদি তারপর রেজিস্টার করা থাকে, ইয়েস দিব। আর যেহেতু আমাদের রেজিস্টার করা নেই, আমরা নো অপশন। মানে তোমার যদি ট্রেড লাইসেন্স থাকে কোম্পানির নামে, যেমন কোডম্যান বিডি, ওয়েব ব্যাটালিয়ন, এরকম যদি ভেরিফাই করতে যাই, তখন আমি ইয়েস দিব, ট্রেড লাইসেন্স টিন টিন এগুলো চাবে। আমার তো দরকার নেই, আমি সিঙ্গেল ফ্রিল্যান্সার, সো নো দিব। বিজনেসটা রেজিস্টার্ড কিনা, নো। দিব, দেন আমি নেক্সটে ক্লিক করলাম। ফোন নাম্বার ভেরিফাই চাবে, যদি ফোন নাম্বার ভেরিফাই করা থাকে ফাইন ডান, যেমন এই অ্যাকাউন্টে ফোন নাম্বার ভেরিফাই করা আছে ঠিক দেখাচ্ছে। এরপর আমাদের পার্সোনাল ইনফরমেশন বসাইতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলাম, বিগিন ভেরিফাই। লোকেশন বাংলাদেশ, সিলেক্ট। একদম নিচে আই কনসেন্ট, কন্টিনিউ।
তো ফার্স্ট নেম অ্যাজ এন আইডি কার্ড, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টটা খোলার ক্ষেত্রে কি ইমেল অ্যাড্রেসটা দিলাম সেটা দিব, আমি আমার ফোন নাম্বারটা দিব, এবং অ্যাড্রেসটা টাইপ করবো অ্যাজ পার এন আইডি কার্ড। অ্যাড্রেসটা বসানোর পর আমি যদি নেক্সট দিই, আমার কাছে সিটি এবং পোস্টাল কোডটা চাচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাকাউন্ট। নেক্সট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, সো এখন আমার কাছে ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট চাচ্ছে। সো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করে দিচ্ছি। তো আমি যদি ল্যাপটপে থাকি, আমি ল্যাপটপের মাধ্যমে এই যে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা আমি যখন এই ক্যামেরার সামনে ধরবো, খেয়াল রাখতে হবে লাইটের রিফ্লেকশনে যাতে আমার এই লেখাগুলো ঝাপসা না হয়ে যায়, বা লেখার উপরে যাতে লাইটের রিফ্লেকশনটা না পড়ে। তারপরে আমি ছবিটা তুললেই আমাদের কাজ ডান। সিকিউরিটি পারপাস আমরা এটা দেখালাম না, হ্যাঁ। আর যদি মনে হয় আমি মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো তুলতে পারবো, তখন আমাদের আরেকটা অপশন থাকবে, অর্থাৎ আমি এই ক্যামেরাতে চুজ না করে কন্টিনিউ টু অ্যানাদার ডিভাইস অপশনে চুজ করব, এবং এখানে একটা কিউআর কোড দিবে। এই কিউআর কোডটা দিয়ে আমি যদি মোবাইলে স্ক্যান করি, সাথে সাথে মোবাইলে ক্যামেরা দিয়ে স্ক্যান করলে আমি আহ মোবাইল দিয়ে ছবিটা আপলোড করার সুযোগ পাবো। এটি একটা ইজি প্রসেস। আই হোপ সবাই আমরা যারা সেলার অ্যাকাউন্ট ভেরিফাই করি, এটি একটা ইজি প্রসেস। আই হোপ সবাই আমরা যারা সেলার অ্যাকাউন্ট ভেরিফাই করি নেই সবাই। তো সবাই এটা পরবর্তীতে ভেরিফাই করে নিবা, এবং এটার উপর একটা গল্প লেখা আছে, এই লেখাটা পড়বা। ভাইয়া অনলাইন কপি দিয়ে হবে? হ্যাঁ, অনলাইন কপি তো হবে। ভাইয়া অনলাইন কপিটা কি আপনার কাছে হাতে নাই? হার্ড কপি থাকতে হবে? হার্ড কপি হ্যাঁ থাকতে হবে, হ্যাঁ হার্ড কপি হাতে থাকতে আছে, তবে হবে। স্মার্ট নাই, ওইটা নাই। অনেক সময় ভাইয়া নেয়, কিন্তু অনেক কেসে এটা আটকায় দেয়। এটা আর ভাইয়া পাসপোর্টও স্মার্ট আছে, কার্ড ছাড়া? পাসপোর্ট দিয়ে করবো? পাসপোর্ট দিয়ে করে ফেলো যদি মেইন আইডি কার্ড না থাকে আর কি, হ্যাঁ। পাসপোর্ট আছে। আচ্ছা, আমি কোন ব্যাচে দিতেছি এটা? 298। পাসপোর্ট দিয়ে করে ফেলো। আচ্ছা, আমরা মোটামুটি ট্রিক্স এন্ড টিপস পার্ট 2 ডান। এই আইডি ভেরিফাইটা একটু সবাই পরবর্তীতে করে ফেলো মন দিয়ে, এটা কিন্তু লাগবে। এটা নাইলে কদিন পর পরই এটা যাবে, এটা যদি এটা ঠিকঠাক ভাবে না করা থাকে। আইডি ভেরিফাইটা ঠিক মতো করবা। আচ্ছা, ফাইবারের নতুন কিছু আপডেট। আচ্ছা, আমাদের আর কয়টা স্লাইড বাকি আছে? আচ্ছা, কত নম্বর পর্যন্ত আসছি আমরা? 11:49। রিভিউ চেঞ্জের ব্যাপারটা একটু বুঝাই দিয়ে আসো। 50 নম্বর পর্যন্ত স্লাইড পর্যন্ত আজকে থাকবে। ফাইবারের রিভিউ চেঞ্জ, রেটিং বা রিভিউ চেঞ্জ করা আগে যাইতো না, এখন অর্ডার কমপ্লিটের 14 দিনের মধ্যে ক্লায়েন্ট যদি চায় এডিট করতে পারে, কিন্তু একটা ঝামেলা রেখে দিছে। সেটা কি জানো? ধরো একটু আগে আমরা মালিহার অ্যাকাউন্টে ক্লায়েন্ট রেটিং রিভিউ দেওয়ার পর পর আমি কিন্তু রেটিং রিভিউ দিয়ে দিছি। আমি দিছি না ফার্স্টে, তারপরে তো দেখছি আমার কি দিছে নাকি। হ্যাঁ ভাইয়া। এখন এখানে বলে দিছে একটা শর্ত, যে সেলার ফিডব্যাক দেওয়ার পর ভাইয়ার আর রিভিউ চেঞ্জ করতে পারবে না। তাহলে একটা গ্যাঞ্জাম রয়ে গেল না? অবশ্যই ভাইয়া। তো এটা আসলে খুব বেশি ফ্রুটফুল কোনো ডিসিশন না। দেখে এখানে লিখে দিছি নিচে, যেহেতু সেলার ফিডব্যাক দেওয়ার আগে বায়ার কি রিভিউ দিল সেটা দেখতে পারে না, আর রিভিউ দেওয়ার জন্য সেলারকে ফিডব্যাক দেওয়ার পর বায়ার আবার রিভিউ চেঞ্জ করতে পারবে না, এটা প্যাচ লাগে রাখছে। সুতরাং এটা পুরোটা খুব দেখ। এফেক্টিভ আপডেট না। তারপর ভাইয়া মূল কথা হচ্ছে চেঞ্জই করা যাবে না। যাবে না, এটা রাইট। ওইভাবেই আছে। এক্স্যাক্টলি, তার মানে ব্যাপারটা হচ্ছে যে তারপর ক্লায়েন্ট যদি আসলে ভুলবশত রেটিং কম দিয়ে দিতে পারে অনেক সময়, সেটা সে নিজে নিজে পরিবর্তন করতে পারবে। তাই সেলারদেরকে অনুরোধ করা যাচ্ছে, বায়ারদের রিভিউ দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করো, 5 ঘন্টা 6 ঘন্টা ওয়েট করো, যাতে সে যদি ভুলটাল করে থাকে সে যাতে কিন্তু ভাইয়া এখানে আবার নেগেটিভও আছে। যদি 5 স্টার দেয় কিন্তু পরে মনে হলো যে না আমি একটু কমে আছি, তখন কিন্তু ভাই তখন আবার আবার কম। কমাই দিতে পারে। এক্স্যাক্টলি রাইট।
তো যাই হোক, এটা আসলে খুব বেশি ইফেক্টিভ আপডেট না, তারপরও নতুন একটা আপডেট আসছে, এটা জানা রাখলাম। আরও কিছু নতুন আপডেট আসছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। রেকর্ডিং অফ করে দিতে